সরকারের একটি অর্গান হিসাবে বা রাষ্ট্রের একটি অংশ হিসাবে তারা যে কর্মকাণ্ডগুলো করছে এটি সাধারণ শিক্ষার্থী বা রাজনৈতিক দল বা অভিভাবকরা ভালোভাবে নিচ্ছেন। আমাকে বলেন যে পিস্তলটি তাক করে শহীদুল্লাহ হল সামনে থেকে গুলি করা হলো, ছাত্রদেরকে আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি ছোটা হলো, সেই ভদ্রলোককে বা সেই সন্ত্রাসীকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে? এরকম কি কোনো কিছু হয়েছে? 16 বছর যেভাবে বিরোধী মতকে দমন করেছে এই তরুণ প্রজন্মের আজকে যারা দেশপ্রেমিক তরুণ সমাজ তাদেরকে দমন করার যে একটি কৌশল যে তাদের জন্য বুমেরাং হয়ে যাবে এই জিনিসটা তারা বুঝতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্তই আছে, তবে মতিহারের সবুজ চত্বরে বেড়ে ওঠা এই তরুণ প্রজন্মরা আজকে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে তারা ক্যাম্পাসে মিছিল করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট সেই মেইন গেটে তারা ঘন্টা ব্যাপী তারা অবরোধ করেছে এবং তাদের দাবির সপক্ষে তারা অবস্থান নিয়েছে। এবং বিনোদপুর নামে আরেকটি গেট আছে, মেইন গেট থেকে বিনোদপুর একটি গেট, সেই গেট তারা প্রদক্ষিণ করেছে এবং দাবির সপক্ষে অহিংসভাবে রাজপথে থাকার প্রত্যয় তারা ব্যক্ত করেছে। আমি এক্ষেত্রে একটু সাধুবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে, রাজশাহী মহানগরীর আইন শৃঙ্খলা বাহিনীকে, যে তারা আজকে কোনো প্রকারের উস্কানি ছাত্রদেরকে দেয়নি, বরং ছাত্রদের শান্তিপূর্ণভাবে যেন কর্মসূচি পালন করতে পারে সে বিষয়ে তারা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছে। দেখেন, আমি আসলে আজকে অনেকদিন পরে এই নেট প্রযুক্তি বন্ধ করে যে সমস্ত ধূম্রজাল তৈরি করা হয়েছে, এরপরে প্রথমবারের মতো হাসিনা আপা আপনার সাথে কথা বলা, আমি নিজে কিছু বিষয় জানার চেষ্টা করছি, আমি উত্তর পাইনি। কামরুল ভাই এখানে আছেন, মনির ভাই এখানে আছেন, নতুন একজন ভাই এখানে আসেন। আমি শুধু এতটুকু বলতে চাই যে গত কয়েকদিন ধরে আমাদের যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো, প্রথমে মন্ত্রী মহোদয় বললেন যে এটা বন্ধ হয়ে গেছে বা এটা আগুন লেগে পুড়ে দেওয়া হয়েছে, খাজা টাওয়ার কি সব টাওয়ার বললো। পরে আমরা পত্রিকার মাধ্যমে দেখলাম যে টাওয়ারের কেবল পুড়ে দেওয়া হয়েছে মর্মে ঘোষণা করা হলো, সেই টাওয়ারে কোনো ক্ষতি হয়নি, কোনো টাচই করা হয়নি। তারপরে উনি আবার বললেন ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে, আবার এমনি এমনি চালু হয়ে গেল। যদি হয় তাহলে এই 10 দিন বা 11 দিন বিশ্ব ইতিহাসে এই ইন্টারনেট পরিষেবা বন্ধের মধ্য দিয়ে দেশের যে ব্যবসা বাণিজ্য অর্থনীতি বা গুজব তৈরি করার যে একটি প্রেক্ষাপট তৈরি করলো, তার জন্য সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা আমি একটু খুব জানতে চাই। 2 নম্বর কথা, আমি ওই যে প্রফেসর কামরুল ভাইয়ের শেষ কথা, যে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে এখন, যে সংকটটি, সেই সংকটটা একটা মোটা দাগে বড় ধরনের আস্থাহীনতা, এবং আস্থাহীনতার মাঝখানে আছে 3টি পক্ষ। একটি হলো ছাত্র, একটি হলো সরকার, আরেকটি হলো আইন শৃঙ্খলা বাহিনী। এই আমার দেশের সন্তান যারা একটি অত্যন্ত যৌক্তিক দাবির জন্য আন্দোলন করলো। কিভাবে আরেকটি হলো? আইন শৃঙ্খলা বাহিনীকে তো আমরা বলতে শুনছি যে সরকারের সাথেই আছে, মিলেমিশে আছে। না, আমি তারা তো আইন শৃঙ্খলা বাহিনী তো একটা অর্গান, আমি সেই অর্থে বলছি যে সরকার তো নিজে মন্ত্রী মহোদয়রা এসে তো আর ছাত্রদেরকে গুলি করছে না বা তাদেরকে আন্দোলন দমন করার চেষ্টা করছে না। সরকারের একটি অর্গান হিসাবে বা রাষ্ট্রের একটি অংশ হিসাবে তারা যে কর্মকাণ্ডগুলো করছে এটি সাধারণ শিক্ষার্থী বা রাজনৈতিক দল বা অভিভাবকরা ভালোভাবে নিচ্ছে না, এবং তারা যেটি করতে যাচ্ছে একটা বড় ধরনের নতুন আস্থাহীনতার সংকট এখানে তৈরি হচ্ছে। যেটি আমি বললাম যে রংপুর থেকে যে ঘটনাটা, দেখেন, যদি 16 তারিখে যখন ওবায়দুল কাদের সাহেব একটি স্লোগানকে কেন্দ্র করে ছাত্রলীগকে ক্যাম্পাস ঠিক করার যে দায়িত্ব দিলেন, সেটি যদি না দিতেন তাহলে কিন্তু বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে আসতে পারতো না, বরং ছাত্ররা যেন এ ধরনের মিছিল মিটিং করতে না পারে এই দায়িত্বটা যদি ভাইস চ্যান্সেলর মহোদয়কে দিতেন, প্রক্টোরিয়াল বডিকে দিতেন বা রাষ্ট্রের অন্য সংস্থাকে দিতেন, তাহলে যখন আমার এই কন্যা তুল্য সন্তানদেরকে নির্বিচারে মারা হলো, নাজেহাল করা হলো, আহত করা হলো, সেখানে বহিরাগত হেলমেট বাহিনী আসলো, তারপরে এখনো বোধহয় পেপার পত্রিকা খুঁজে পেলে পাওয়া যাবে কোথাকার কোন ওয়ার্ডের একজন সরকার দলের নেতা কি মোল্লা নাম, সে অস্ত্র হাতে গুলি করছে। আপনি কি বলতে পারেন যে এই যে ছাত্রদের বিরুদ্ধে অজস্র মামলা প্রতিনিয়ত হচ্ছে, যদিও আইনমন্ত্রী মহোদয় কিছুদিন আগে বলেছিলেন যে নতুন করে ছাত্রদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, যদি কোনো মামলা হয়ে থাকে যাচাই বাছাই করে তাদের বিষয়গুলো দেখা হবে, তাহলে আইনমন্ত্রীর কথা কিন্তু রক্ষা হয়নি। এবং তারপরে এই আজ পর্যন্ত যে সরকারি দলের যে হেলমেট বাহিনী লাঠিয়াল বাহিনী যারা মারলো, ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যাবে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নেই এমনটি বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ নাই। আমাকে বলেন তো একজনকেও গ্রেপ্তার করা হয়েছে? আমাকে বলেন তো তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে? আমাকে বলেন যে পিস্তলটি তাক করে শহীদুল্লাহ হল সামনে থেকে গুলি করা হলো, ছাত্রদেরকে আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি ছোটা হলো, সেই
ভদ্রলোককে বা সেই সন্ত্রাসীকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে? এরকম কি কোনো কিছু হয়েছে? আইনের আওতায় দেখেন, আনা হবে, ওনারা তো বলছে আইনের আওতায় আনা হবে, সবাইকে আইনের আওতায় আনা হবে না যারা এটার না সাথে জড়িত। আপনি আপনি বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছেন। আমার প্রফেসর কামরুল ভাই বললেন যে আন্দোলনকারী একজন ছাত্রকে 3 দিন আগে তুলে নিয়ে গেছেন। আজকে আমরা পত্রিকায় দেখলাম যে প্রত্যেক ঘরে ঘরে ব্লক রেড দিয়ে ছাত্র আছে কিনা মোবাইল ফোন চেক করে তাদেরকে ধরা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কি দেখতাম? রাজাকার আছে কিনা, দেশ বিরোধী কেউ আছে কিনা? আজকে দেখা হয় ছাত্র আছে কিনা। হাসিনা আপা এই জিনিসটাও শিক্ষকতা জীবনে দেখতে হচ্ছে। ছাত্ররাই তো থাকবে, তাহলে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন করা কি অপরাধ? তা আপনি করলে আপনি তো একপক্ষীয় হলে হবে না, তো আপনাকে চোখটা ফ্রেশ রাখতে হবে। আজকে একজন কর্তা ব্যক্তি বললেন যে রাতের অন্ধকারে যারা কর্মসূচি দেয় তারা জামাত বিএনপির দোসর বা পেতাত্তা ইত্যাদি ইত্যাদি। রাতের অন্ধকারে যদি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা পাঠ করতে বাধ্য করা হয়, যেটা মানুষ বলছে, পেপার পত্রিকায় দেখছি, সেটি যদি জামাত বিএনপি আর এই দোষর না হয়, তাহলে আন্দোলন সংগ্রামের যদি কর্মসূচি ঘোষণা করে, তারা কি সংবিধান বিরুদ্ধে কোনো কর্মসূচি ঘোষণা করেছিল? তারা তো তাদের ভাইয়ের হত্যার বিচার চায়। তারা তো চায় যে তাদের হলগুলোতে যে যত 15 বছর 16 বছর যে অবিচার করা হয়েছে, তাদের যে এই যে কমন রুমের কালচার, তারপরে টর্চার সেল, তারপরে হলে বৈধ ছাত্র না থাকা, তার প্রতিকার তারা চায়। তারা তাদের ক্যাম্পাসকে অনতি বিলম্বে খুলে দিয়ে তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে চায়। এই দাবিগুলো জানানো কি সংবিধান বহির্ভূত? এগুলো কি সাংবিধানিক ভাবে তারা দাবি জানাবে না? সেই সংগঠন যদি কোনো ছাত্র যদি ঘোষণা করে, সেটিকে কেন জামাত শিবির ট্যাগমার্ক দিয়ে তাদেরকে উত্তেজিত করা হবে? আর আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কি দায়িত্ব এই জামাত শিবির ধরা নাকি সন্ত্রাসী ধরা? তাদের দায়িত্ব সংবিধান অপরাধীকে ধরা, সন্ত্রাসীকে ধরা, যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে তাদেরকে ধরা। আজকে এই যে বেছে বেছে বিরোধী মত দমনের মতো করে ছাত্রদেরকে দমন করার যে কৌশল বা পদ্ধতিটা নিয়েছে, এখানেই আত্মহীনতা তৈরি হয়েছে। কারণ এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন যে সমাধান তো করতে হবে, সমাধানটা করতে হলে আস্থা ফিরাতে হবে। তা আস্থা ফিরাবেন কি আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে দিয়ে হামলা করে? আপনি আস্থা ফিরাবেন চিটাগাঙ্গে সাউন্ড গ্রেনেড হামলা করে? আপনি আস্থা ফিরাবেন ঢাকায় 10 জন ছাত্র বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন, আপনি তাদেরকে কিভাবে নাজেহাল করছেন, ধস্তাধস্তি করছেন। কিন্তু ওই 10টি ছাত্রকে যদি খুব পরম আদরে ডেকে নিয়ে তাদের আইডি কার্ড চেক করে তাদের দাবি কি সেই দাবিটা শুনে, তারা তো নিরস্ত ছিল, তারা তো অহিংস ছিল, তারা শুধু তাদের এই যৌক্তিক দাবির পক্ষে তাদের ভয়েসটা রেইজ করছিল। সেখানে কেন পুলিশি আক্রমণ হবে? সেখানে কেন আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণ হবে? তা এখন ঘর কি প্রথম থেকেই সরকার গত 16 বছর যেভাবে বিরোধী মতকে দমন করেছে, এই তরুণ প্রজন্মের আজকে যারা দেশপ্রেমিক তরুণ সমাজ, তাদেরকে দমন করার যে একটি কৌশল যে তাদের জন্য বুমেরাং হয়ে যাবে, এই জিনিসটা তারা বুঝতে পারেনি। হাসিনা আপা ছোট করে একটা কথা বলি, ছাত্রদের আন্দোলন কখনো ব্যথা হয়নি। 52 সনে ছাত্ররা যদি ব্যর্থ হতো, তাহলে আজকে মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। পাকিস্তান কিন্তু গুলি চালিয়েছিল, ছাত্র আন্দোলন কিন্তু ব্যর্থ হয়নি। 69 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামসুদ্দোয়ার রক্তর মধ্য দিয়ে এই ছাত্র রাজনীতি ব্যর্থ হয়নি। স্বাধীনতা যুদ্ধে এই ছাত্র রাজনীতি ব্যর্থ হয়নি। এবং সর্বশেষ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ ব্যর্থ হয়নি। আজকে এই ছাত্র সমাজ ব্যর্থ হবে না এবং ব্যর্থ হয়নি। যাদেরকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, সর্বোচ্চ অ্যাপেক্স কোর্ট থেকে শুরু করে মন্ত্রী মহোদয়ের ড্রয়িং রুম পর্যন্ত, আইনমন্ত্রী তো ছাত্রদের চেঁচামেচি পর্যন্ত বললেন, তাদের স্লোগানকে যৌক্তিক দাবিকে চেঁচামেচি পর্যন্ত বললেন। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করার মধ্য দিয়ে যে একটি ক্ষোভ তৈরি হলো, যে ওনাদের শিক্ষার্থীদের রাজাকার তো সবাই অলমোস্ট সবাই বলেছে না, এটা তো এখন ট্যাগ মার্ক হয়ে গেছে। এটা তো এখন ট্যাগ মার্ক। দেখেন হাসিনা আপা, আজকে আপনাকে ছোট করে একটা কথা বলি, যে দেখেন আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো, আমার আহাত, মাত্র 4 বছর বয়স, সেও কি রাজাকার? সে তো গিয়েছিল তার বারান্দায় দরজায় দাঁড়ানো, চোখ দিয়ে গুলি ঢুকে তার মাথা দিয়ে বের হয়ে গেছে। রিয়া নামে একটা মেয়ে, সে খেলতে গিয়েছিল, মারা গেছে 6 বছর বয়স। হাসাইন নামে 10 বছর মারা গেছে। সামির 11 বছর, মোবারক 13 বছর, তাহমিদ 14 বছর, ইফাত 16 বছর, নাইমা 16 বছর বারান্দায় দাঁড়িয়েছিল। একটা ছোট্ট মেয়ে ছাদের উপরে ছিল, খেলতেছিল। এগুলা বলে সরকার আসলে নিজেদের দেউলিয়াত্বকে প্রকাশ করছে কিনা আমি এটি জানি না আপা। আরেকটি কথা হলো যে দেখেন, আপনি জোর জবরদস্তি মামলা হামলা করে আপনি কিন্তু আস্থা ফেরাতে পারবেন না। আপনাকে এই সংকটের সমাধান করতে হলে প্রথমত ছাত্রদেরকে আস্থায় নিতে হবে, বিশ্বাসে নিতে হবে, এবং যে আস্থায় চির ধরেছে এবং আস্থায় চির ধরানোর জন্য যারা যারা দায়ী, তাদেরকে দয়া করে কিছু সময়ের জন্য অন্তত সাইড লাইনে বসায় রাখতে হবে। কারণ বারবার আপনি ফাউল করবেন, যে ফাউল করলে তো খেলা হবে না, ভালো দেখাবে না। তো অতএব
এই আস্থার সংকটের জায়গা যদি ঘনীভূত করতে চাই, আমরা আর রক্ত দেখতে চাই না। 150 সরকার বলছে, বেসরকারি ভাবে 160-64, যেটাই হোক না কেন, এই সংকটের জায়গা থেকে যদি আস্থা ফিরাতে হয়, গুলি বন্ধ করতে হবে, টিয়ার সেল বন্ধ করতে হবে, তাহলে হয়তো যে তাহলে কি তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে। তা আলোচনা তো শুরু হয়েছিল, আলোচনার ভিত্তিতে সংবিধান করলেন, তারা 9 দফা দাবি দিল, সেই আলোচনা হঠাৎ করে বন্ধ হলো কেন? সেই আলোচনা বন্ধ হওয়ার পরে আপনি আজকে অনেকগুলো কথা বলছেন, নিরাপত্তা সংকট, এটা সংকট, ওটা সংকট। আমার প্রশ্ন হলো যে একটা মানুষের প্রথম কাজটা কি? প্রথম হলো তার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। যে নাহিদকে আমরা দেখে বিভৎস আক্রমণ দেখে আমরা আটকে উঠলাম, যে নাহিদকে কারা কিভাবে আক্রমণ করলো, 300 ফিটে ফেলে রেখে গেল, এখন পর্যন্ত আমরা জানি না। রাষ্ট্র আমাদেরকে বলেনি, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রেস নোট দেয়নি যে নাহিদের উপরে কারা হামলা করলো। যারা হামলা করলো তারা তো দুষ্কৃতিকারী, যারা নাহিদের উপরে হামলা করেছে, নাজেহাল করেছে, তারা তো অপরাধী। সেই অপরাধীদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করা যাচ্ছে না কেন? কথায় কথায় নিশ্চয়ই সেই নাহিদকে জামাত শিবির আহত করেনি, ওই নাহিদকে জামাত শিবির তুলে নিয়ে চোখ বন্ধ করে নির্মম ভাবে করেনি। যে নাহিদরা একটা হাসপাতালের চিকিৎসা দিন, তার চিকিৎসা সেবা নিশ্চিত করার দায়িত্ব চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবাকে হাসিনা বা সেই চিকিৎসা সেবাকে ব্যাহত করে আপনি আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে নিলেন। আজকে টিআইবি বলেছে, আমিও দেখতেছিলাম, যে বাংলাদেশের সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী কোন অপরাধীকে গ্রেপ্তার করে তার কেন গ্রেপ্তার করালো সেই বিষয়টি না জানায় রাখতে পারবে না। 35 আমি দেখলাম যে যদি কাউকে যদি গ্রেপ্তার করা হয় বা আইনের হেফাজতে নেওয়া হয়, 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্রডিউস করতে হবে। এখন পর্যন্ত এখানে আপনার টক শোতে আসার পর্যন্ত নাহিদদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এমনটি আমি শুনিনি। তাহলে এগুলো তো আইনের ব্যত্যয়। আপনি স্বস্তি ফিরাতে চান, আপনি দেশে শান্তি ফিরে আনতে চান, তো শান্তির পথগুলোকে ব্যাহত করে, শান্তির পথগুলোকে উপেক্ষা করে আপনি শান্তি ফিরাবেন এমনটি তো ইতিহাস বলে না সফল হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।